আজ আমরা জীবন বিজ্ঞানের একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো কোষ বিভাজন। কোষ বিভাজন কাকে বলে? না, যে পদ্ধতিতে একটি মাতৃকোষ থেকে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। বিষয়টি কি রকম? না, ধরি এটি একটি কোষ। যে পদ্ধতিতে এই কোষটির থেকে দুটি অপত্য কোষ বা দুইয়ের বেশি অপত্য কোষ সৃষ্টি হবে, এই পদ্ধতিটিকে আমরা বলবো কোষ বিভাজন। অর্থাৎ এই মাতৃকোষ থেকে একবার বিভাজিত হয়ে দুটি, আবার একবার বিভাজিত হলে মোট চারটি অপত্য কোষ সৃষ্টি হবে। অর্থাৎ যে পদ্ধতিতে এই মাতৃকোষটি দুটি অপত্য কোষ সৃষ্টি করলো তাকে আমরা বলবো কোষ বিভাজন। বোঝা গেছে? চলো আমরা দেখি কখন একটি কোষ বিভাজিত হয়। একটি কোষ কখন বিভাজিত হবে? না, একটি কোষ বিভাজিত হওয়ার জন্য কতগুলি শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলি কি কি? না, প্রথম শর্ত হলো ন্যূনতম বৃদ্ধি। অর্থাৎ একটি অপরিণত কোষ কখনোই বিভাজিত হয় না। এই অপরিণত কোষটিকে প্রথমে পরিণত হতে হবে। পরিণত কোষটি শুধুমাত্র বিভাজিত হতে পারবে। এই পরিণত কোষটি বিভাজিত হওয়া তার মানে কোষটির ন্যূনতম বৃদ্ধি সংঘটিত হতে হবে, তবেই কোষটি বিভাজিত হবে। পরের শর্ত কি? না, পরের শর্ত হলো পৃষ্ঠতল এবং কোষটির আয়তনের অনুপাত। একটি কোষ তার যে আয়তন এবং তার যে পৃষ্ঠতল তার অনুপাত, এই দুটি যখন সংকট মাত্রায় পৌঁছাবে তখনই শুধুমাত্র কোষটি বিভাজিত হবে। কি রকম? না, কোষটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সাথে সাথে কোষটির সাথে অর্থাৎ কোষটির আয়তনের সাথে তার যে পৃষ্ঠতল তার আয়তনের একটি অনুপাত পরিবর্তিত হতে থাকবে। এই পরিবর্তিত হতে হতে যখন এটি সংকট মাত্রায় পৌঁছাবে তখন কোষটি বিভাজিত হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন চলে আসি পরের পয়েন্টে। পরের পয়েন্টটি হলো নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত। নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটি কোষের ক্ষেত্রে আমরা জানি যে নিউক্লিয়াসের যে আয়তন এটি ফিক্সড, অর্থাৎ একটি নিউক্লিয়াস তার আয়তন একই রকম থাকে, কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে কোষটির মধ্যে যে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজমের আয়তনের বৃদ্ধি সংঘটিত হয়। অর্থাৎ এই কোষটির যদি আয়তন বৃদ্ধি পায় সেক্ষেত্রে নিউক্লিয়াসের আয়তন মোটামুটি একই থাকে, কিন্তু সাইটোপ্লাজমের আয়তন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিপ্রাপ্ত সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এদের যদি আমরা অনুপাত দেখতে থাকি তাহলে এক্ষেত্রে যে অনুপাত ছিল n/c, n মানে নিউক্লিয়াস, c ফর সাইটোপ্লাজম, তার যে অনুপাত দাঁড়াবে এক্ষেত্রে আমরা যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দেখব তার যে অনুপাত সেটা কমে যাবে। অর্থাৎ এটি ন্যূনতম মাত্রায় গিয়ে পৌঁছাবে। অর্থাৎ যখন ন্যূনতম মাত্রায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের অনুপাত গিয়ে পৌঁছাবে তখনই কোষটি বিভাজিত হবে। অর্থাৎ কোষ বিভাজনের জন্য নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের অনুপাতের একটি ভূমিকা আছে। বেশ, পরের পয়েন্টে আমরা আসি। পরের পয়েন্টটি হলো মাইটোজেন। মাইটোজেন এটি সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে। যেরকম উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা জানি যে সাইটোকাইনিন একটি কোষ বিভাজনের জন্য দায়ী হরমোন। অর্থাৎ উদ্ভিদ কোষকে যদি বিভাজিত হতে হয় সেক্ষেত্রে সাইটোকাইন হরমোন এই উদ্ভিদ কোষের বিভাজনের ক্ষেত্রে একটি ভূমিকা নেয়, এটি আমরা জানি। এখন আমরা দেখব উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি সাইটোকাইন মাইটোজেন হিসেবে কাজ করে, অর্থাৎ সাইটোকাইনিন যদি মাইটোজেন হিসেবে কাজ করে অর্থাৎ উদ্ভিদ কোষের বিভাজনের জন্য কাজ করে, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু তখন অন্য উপাদানগুলি মাইটোজেন হিসেবে কাজ করবে। যেরকম আমরা প্রাণী কোষের ক্ষেত্রে বলতে পারি EGF, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। EGF একে আমরা বলবো এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। এই এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর বা প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর PDGF একে আমরা কি বলবো? না, প্লেটলেট। আমরা জানি যে অণুচক্রিকা প্লেটলেট, ডিরাইভড মানে উদ্ভূত,
গ্রোথ ফ্যাক্টর, তাহলে পিডিজিএফ বা প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, এগুলি কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোজেন হিসেবে কাজ করবে। এছাড়াও আমরা লিম্ফোকাইনের কথা ভাবতে পারি, লিম্ফোকাইন। এই লিম্ফোকাইনও কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোজেন হিসেবে কাজ করে। লিম্ফোকাইন অর্থাৎ লিম্ফোকাইনও মাইটোজেন হিসেবে কাজ করবে। অর্থাৎ প্রাণী কোষের বিভাজনের জন্য এই মাইটোজেনগুলি, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনিন, প্রাণী কোষের ক্ষেত্রে লিম্ফোকাইন, প্রাণী কোষের ক্ষেত্রে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর বা ইজিএফ, প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর বা পিডিজিএফ, এগুলি সব হলো এক একটি মাইটোজেন। এই মাইটোজেনগুলি প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষকে বিভাজিত হতে সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছো। পরের অংশতে চলে যাই। পরের অংশটি আরো গুরুত্বপূর্ণ, এটি হলো জিন নিয়ন্ত্রণ। জিন নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝবো না, জিন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি দেখব সেটি হচ্ছে যে এই ন্যূনতম বৃদ্ধি, পৃষ্ঠতল এবং আয়তনের অনুপাত, নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত, মাইটোজেন, এর সবের ঊর্ধ্বে গিয়ে যে বিষয়টি একটি কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে তা হলো জিন। এখন ভাবতেই হবে যে কোষটির ন্যূনতম বৃদ্ধি সেটিও জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, পৃষ্ঠতল এবং আয়তনের অনুপাত কি হবে সেটিও জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, নিউক্লিয় এবং সাইটোপ্লাজমিক অনুপাত কি হবে সেটিও জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একই রকম ভাবে মাইটোজেনগুলি উৎপন্ন হবে কিনা তাও কিন্তু জিন দ্বারা নির্ধারিত হয়। তাহলে আমরা সর্বোপরি বলতে পারি যে একটি কোষ বিভাজিত হবে তখনই যখন তার জিন চাইবে, অর্থাৎ জিন এক্ষেত্রে কোষ বিভাজনটিকে সম্পূর্ণ অর্থে নিয়ন্ত্রণ করবে। বেশ, এখন চলে আসি যে কোষ বিভাজনের ক্ষেত্রে গুরুত্বগুলি কি। কোষ বিভাজনের গুরুত্ব কি, কোষ বিভাজন হওয়ার দরকার কি আছে, কোষ বিভাজন না হলে কি ঘটবে। কোষ বিভাজন না হলে তো আমাদের অস্তিত্বই সম্ভব নয়, তাই না? একটি মাত্র কোষ থেকে যে জীব সৃষ্টি হয়েছে, কোষ বিভাজনের ফলে এখনো পর্যন্ত সেই সমস্ত জীবগুলি তাদের যে অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাই নয়? ঠিক তাই। প্রথমে দেখে নিই তাহলে জীবদেহের বৃদ্ধি ও পরিস্ফুরণ নিয়ন্ত্রণ করে কিভাবে। না, একটি মাত্র জীব যখন একটি কোষ থেকে তার জীবন শুরু করে, আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বহু কোষী একটি পরিণত জীব সৃষ্টি করে। অর্থাৎ এই একটি মাত্র কোষ থেকে সৃষ্ট হওয়া জীবটি যখন বহুকোষী জীবে পরিবর্তিত হয়, এই বহুকোষী জীবে পরিবর্তিত হওয়ার পিছনে অবশ্যই কোষ বিভাজন দায়ী। আস্তে আস্তে করে কোষ বিভাজন এর ফলে একটি জীব তৈরি হয়, আমরা জানি। এটি যদি প্রাণী বা উদ্ভিদ যাই হোক, এক্ষেত্রে আমরা দেখবো যে একটি মাত্র কোষ, যেটাকে আমরা জাইগোট বলবো প্রাণীদের ক্ষেত্রে, অবশ্যই এই জাইগোট থেকে একটি পরিণত জীব তৈরি হয়। এটি সম্ভব হয় শুধুমাত্র কোষ বিভাজনের জন্য। ঠিক পরের অংশতে দেখি ক্ষতস্থান নিরাময়। ক্ষতস্থান নিরাময়ের ক্ষেত্রে কোষ বিভাজনের ভূমিকা আমরা জানি। কোনো কারণে যদি কোথাও আমাদের কেটে বা ছড়ে যায়, তাহলে সেই জায়গাটি আবার আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ এই যে ক্ষত কি হয়, নিরাময় হয়ে যায়। এই নিরাময় হয় কেন না, পাশাপাশি যে কোষগুলি থাকে সেই কোষগুলি নিরন্তর বিভাজিত হয়ে ওই ক্ষতস্থানকে আগের জায়গায় ফিরিয়ে দিয়ে যায়। অর্থাৎ ক্ষতস্থান নিরাময়ের ক্ষেত্রে কোষ বিভাজনের একটি ভূমিকা আছে। পরের পয়েন্টে যাই, বংশবিস্তার। একেবারে তাই, বংশবিস্তারের ক্ষেত্রে সেটি অঙ্গজ প্রকারের বংশবিস্তার হোক বা অযৌন জনন হোক বা যৌন জনন হোক, সব ক্ষেত্রেই কিন্তু কোষ বিভাজন ছাড়া জনন সংঘটিত হতে পারে না। অর্থাৎ অঙ্গজ জননের ক্ষেত্রেও দেহকোষগুলি নিরন্তর বিভাজিত হয়ে একটি ছোট অঙ্গ থেকে পরিণত জীব তৈরি করে। অযৌন জননের ক্ষেত্রেও রেণু উৎপাদনেতে কোষ বিভাজন অবশ্যই সংঘটিত হয়। কোষ বিভাজন ছাড়া রেণু উৎপাদন এবং পরবর্তী জীবটি উৎপাদিত হওয়া সম্ভব নয়। যৌন জননের ক্ষেত্রে যে গ্যামেট একক হিসেবে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন, সেটিও কোষ বিভাজনের ফলে সম্ভব হয়। কোষ বিভাজন ছাড়া শুক্রাণু এবং ডিম্বাণু গঠন সম্ভব নয়। এছাড়াও অভিযোজন এবং অভিব্যক্তি সম্পন্ন জীব। অভিযোজন এবং অভিব্যক্তি সম্পন্ন জীব বলতে কি বুঝবো না, বেশ কিছু জীবেদের ক্ষেত্রে আমরা দেখব তারা সৃষ্টির পর থেকে তাদের বিভিন্ন রকম পরিবর্তনের মাধ্যমে তারা পৃথিবীতে তাদের অস্তিত্ব বজায় রেখেছে। এটি সম্ভব হয়েছে কিভাবে না, কোষ বিভাজনের জন্য। অর্থাৎ কোষ বিভাজনের ফলেই
একটি জীব তার অভিযোজন সংগঠিত করতে পারে বা অভিব্যক্তি সম্পন্ন করতে পারে এবং এর ফলেই তারা তাদের অস্তিত্ব পৃথিবীতে টিকিয়ে রাখতে পারছে। এছাড়াও আমরা দেখব বেশ কিছু জীব তাদের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে। আমরা জানি যে যৌন জননের ক্ষেত্রে আমরা জানি যে যৌন জনন যখন সংগঠিত হয়, এই যৌন জননের সময়তে বেশ কিছু জীব তৈরি হয়, তারা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন। বেশ কিছু জীব তৈরি হয়, তারা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন। এই নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি হয় শুধুমাত্র কোষ বিভাজনের ফলে, অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমেই নতুন নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি হতে পারে। মোটামুটি বোঝা গেল যে কোষ বিভাজনের গুরুত্ব কি। আমরা এক কথায় বলতে পারি যে কোষ বিভাজন ছাড়া আমাদের অস্তিত্ব সম্ভব নয় এই পৃথিবীতে। এখন দেখে নেওয়া যাক কোষ বিভাজনের প্রকারভেদ, অর্থাৎ আমরা কি কি ধরনের কোষ বিভাজন দেখব। আমরা 3 প্রকারের কোষ বিভাজন দেখব। একটি হলো অ্যামাইটোসিস, একটি হলো অ্যামাইটোসিস, এটি একটি সরল প্রকারের কোষ বিভাজন, নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে দেখা যায়। নাম্বার 2 মাইটোসিস, মাইটোসিস এটি হলো দেহকোষের বিভাজন। এবং নাম্বার 3 মিওসিস, মিওসিস এটি হলো জনন কোষের বিভাজন। অর্থাৎ আমরা অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস এই 3 প্রকারের কোষ বিভাজন দেখব। আজ এ পর্যন্তই। পরের টিউটোরিয়ালটিতে আমরা আলোচনা করব অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।